আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই আমার সালাম নেবেন। আমি আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সবাই সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চোখ রাখো আইন বিচিত্রার আজকের আলোচ্য বিষয়। চোখ রাখো আইন বিচিত্রার আজকের আলোচ্য বিষয়, আলোচনার বিষয় হলো 2012 সনের মানব পাচার প্রতিরোধ আইনের 1 থেকে 20 ধারা পর্যন্ত আজকের আলোচনার বিষয়। মানব পাচার কি, প্রথমেই এই বিষয়টা আপনাদের বলবো। আমাদের দেশের স্বল্প উন্নত এইসব দেশে অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর থাকে, অভাবন্টন বেশি থাকে, মধ্যবিত্ত বেশি থাকে, নিম্নবিত্ত বেশি থাকে, অর্থনৈতিক অবস্থা খারাপ থাকে। আমাদের দেশের মানুষেরা বিদেশে কাজ করতে যায়, এই কাজের শ্রম বিক্রি করতে যায়। এই শ্রম বিক্রির উদ্দেশ্যে কোনো এজেন্সি বা কোনো প্রতিষ্ঠানের কাছে গরিব মানুষেরা যায়, তারা কনসালটেন্সি নিতে যায়, তারা অন্য দেশে যাওয়ার জন্য, নিজের শ্রম বিক্রি করার জন্য, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য তারা ট্রাভেল এজেন্সি, বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে তারা গিয়ে বিভিন্ন দেশে তারা প্রবাসী হিসেবে আয় করে রেমিটেন্স বাংলাদেশে টাকা পাঠায়। অর্থাৎ বাংলাদেশের যখন মুদ্রাটা আসে সেটা রেমিটেন্স। তখন এই বিদেশে যাওয়ার জন্য কিংবা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য দেশের বাইরে কোনো প্রতিষ্ঠানের কাছে যখন যায়, তখন তারা হয়রানির শিকার হয় এবং মানব পাচারের শিকার হয়। সেই মানব পাচারটা হলো কোনো মানুষ যখন গোপনে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা হয়, সেটা হলো পাচার। আর মানব অর্থ মানুষ। তাহলে মানুষ যখন এক স্থান থেকে অন্য স্থানে অবৈধ উদ্দেশ্যে, অবৈধ কর্মের জন্য এবং বেআইনিভাবে পাচার করা হয় কিংবা চুরি করা হয় কিংবা অসৎ উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া হয় এবং অবৈধ কর্মকাণ্ড কার্যক্রম চালানো হয়, সেই ক্ষেত্রে আমাদের মানব পাচার বোঝাবে। মানব পাচারের 3 ধারায় বলা আছে। 3-1 ধারা, যখন মানব এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা হয়, তখন ভয়ভীতি প্রদর্শন করে দেশের এক স্থান থেকে যখন অন্য স্থানে নিয়ে আনা হয়, তখন সেটার শাস্তি হবে, সেটার সংজ্ঞান হবে 3-1 ধারা। আর মানব পাচারের শাস্তি হবে 6 ধারা, যেখানে এক দেশে এবং দেশের বাইরে থেকে যখন মানুষ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা হবে, মানুষ আমদানি রপ্তানি করা হবে, তখন তার শাস্তি হবে 6 ধারায়। আর 7 ধারা হবে মানব পাচারের যখন সংঘবদ্ধ চক্র থাকে, সেই সংঘবদ্ধ সম্মিলিতভাবে যদি শাস্তিটা প্রদান করা হয়, তাহলে সেটা সংঘবদ্ধ চক্রের সদস্যদের শাস্তি প্রদান করা হবে। মানব পাচারের যে অপরাধের জন্য সংঘবদ্ধ চক্রের প্রত্যেককে যে শাস্তি প্রদান করা হবে, সেটা মানব পাচার আইনের 7 ধারায়। আর 8 ধারায় হলো যারা মানব পাচারে যদি কেহ সহযোগিতা করে, এর বাইরে থেকে অনেকের এক বা একাধিক লোকের সহযোগিতা আছে, এরকম সহায়তাকারীকে শাস্তি দেওয়া হবে 8 ধারায়। আর 9 ধারায় হলো 10 ধারায় যদি শিশু পাচার করা হয়, তাহলে এটা 10 ধারায় মানব পাচার 2012 সনের মানব পাচার আইনের 10 ধারায় শাস্তি প্রদান করা হবে। এবং শিশু চুরি করলে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া মৃত্যুদণ্ড হতে পারে। আইনে এমনটাই আছে। 11 ধারায় যদি কেউ পতিতাবৃত্তি বা বেশ্যাবৃত্তির উদ্দেশ্যে নারী বা কোনো মানুষ আমদানি রপ্তানি করে, তাহলে সেটা হবে
পতিতাবৃত্তির উদ্দেশ্যে কিংবা বেশ্যাবৃত্তির উদ্দেশ্যে কোনো নারীকে যদি এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া হয় কিংবা নারীদের গ্যাদারিং করে একত্রিত করা হয়, তাহলে তার শাস্তি হবে 11 ধারায়। 12 ধারায় হলো মানব পাচার আইনের 12 ধারায় যদি আপনি মালিক কিংবা কোনো ফ্ল্যাট বিল্ডিং কোনো বাড়ির মালিক হয়ে যদি আপনি ওই অসৎ উদ্দেশ্যে যারা মানব পাচারের সাথে জড়িত তাদেরকে এবং অবৈধ কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে যদি আপনি বিল্ডিং ফ্ল্যাট এমন কোনো জায়গা ভাড়া দেন, তাহলে আপনি ফ্ল্যাট ভাড়ার মালিক হিসেবেও আপনাকে শাস্তি দেওয়া হবে 12 ধারায়। আর 13 ধারায় হলো যদি আপনি হাত কিংবা চোখের ইশারা অঙ্গভঙ্গি দিয়ে যদি কাউকে ভুলাইতে চান, ভুলিয়ে কাছে আনতে চান, এমন কোনো নারী যদি কোনো পুরুষকে বা কোনো পুরুষ যদি নারীকে ভুলাইয়ে কাছে আনতে চান এবং বেশ্যাবৃত্তি কিংবা পতিতাবৃত্তি কিংবা খারাপ কুকর্মের জন্য যদি মন্দ কর্মের জন্য যদি ভুলে মানুষকে একজনকে ভুলাইতে চান, ভুলিয়ে ইশারা দেন, তাহলে তার শাস্তি হবে 14 ধারায়। এটা কিন্তু ডিএমপি আইনের, ঢাকা মেট্রোপলিটন পুলিশের আইনেও কিন্তু 74 ধারায় আছে। যখন কোনো পার্কে রাতে কিংবা সন্ধ্যায় যদি কোনো অবৈধ কর্মকাণ্ড করা হয় নারী পুরুষে, তাহলে সেটা ডিএমপি আইনের 74 ধারায় নন এফআইআর নন জিআরে প্রেরণ করেন। থানা পুলিশ প্রশাসন গ্রেপ্তার করে তাকে কোর্টে চালান করেন ডিএমপির 74 ধারায়। আর মানব পাচার আইনের 13 ধারায়। তো 15 ধারায় হলো যে 15 মানব পাচার আইনের 15 ধারায় আছে, যদি কোনো নারী পুরুষকে পতিতাবৃত্তি, বেশ্যাবৃত্তি বা মানব পাচারের দোষী করে তাকে অন্যায়ভাবে মিথ্যাভাবে মামলা দেওয়া হয়, আসলে সে সেই মানব পাচারের সাথে জড়িত না কিংবা বেশ্যাবৃত্তি বা খারাপ কর্মের সাথে সে জড়িত নয়, কিন্তু তাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এমন মিথ্যা অভিযোগ তার নামে দেওয়া হয়েছে এবং হয়রানি করা হয়েছে, তাহলে যে হয়রানি করবে তার নামে এই মিথ্যা মামলা যে করবে তার শাস্তি, তার বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা যাবে, সেই শাস্তি দেওয়া হবে 15 ধারায়। যে পতিতাবৃত্তির নামে যদি কারোর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়, যে ব্যক্তি মিথ্যা অভিযোগ করবে তার শাস্তি হবে 15 ধারায়। তো এভাবে 17, 18, 19, 20 এগুলো তো আছে, যেগুলো কগনিজেন্স নন কগনিজেন্স, যেগুলো আপনার ওই গ্রেপ্তার সম্পর্কে বলা আছে, যে আপনার বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার এবং ওয়ারেন্ট দেওয়া যায় যেই অভিযোগের ভিত্তিতে, সেই গ্রেপ্তারের কথাগুলো বলা আছে। তো মানব পাচার আমাদের দেশে দীর্ঘদিন ধরে চলে আসছে। মানব পাচার আমাদের দেশে অনেক বেশি প্রকোপ আকার ধারণ করছে। বিভিন্ন সরকারের আমলে আমরা দেখি সরকারও তার বিরুদ্ধে রেড দেয়, বিভিন্ন হোটেল মোটেলে রেড দেয়, যেখানে নারী পুরুষ আটক হয় অবৈধ কর্মকাণ্ডের জন্য, তারা জেল হাজতবাস করেন। মানব পাচারের গতকাল আমিও মানব পাচার আইনের মামলায় আসামি পেয়েছি, আমার কাছে আইনি সহযোগিতা নিতে আসছে। তো এভাবে অনেক সময় দেখি কোর্ট কাছারিতে মানব পাচারের মামলা আসে, মানব পাচারের প্রকোপ বেশি আমাদের দেশে। তো আমরা মানব পাচার আইনের আমাদের দেশে খুবই গুরুত্বপূর্ণ, সেই হিসেবে আমি আজকে আলোচনা করলাম। যারা আইনের শিক্ষার্থী এবং যারা জানতে চান তারা আমার এই আইনের চোখ রাখো আইন বিচিত্রার অনুষ্ঠানে আপনারা আমার ইউটিউব চ্যানেল এবং সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন। আমার পেজ আছে, পেজেও আপনারা দেখবেন। আশা করি আপনারা উপকৃত হবেন। আল্লাহ হাফেজ।